ভয়ে শিলমোহ তৃণমূলের এই বিষয় নিয়ে আমরা অবশ্যই আজ শো করব, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি সামনে আসছে সেটা ভয়ঙ্কর ছবি। আমরা বিগত 2 ঘন্টা ধরে একের পর এক এই বিষয়ে আপডেট দিয়েছি। কোন বিষয় নিয়ে কথা বলছি? আমরা কথা বলছি রণক্ষেত্র চেহারা নিয়েছে ইতিমধ্যে মহেশতলা এবং মহেশতলার আশপাশের এলাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক ঘড়ি কাটা 6:58 আপনারা দেখতে পাচ্ছেন। শব্দের কাটাকাটি নিয়ে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। দেখুন, আমাদের এই শোয়ের ট্যাগলাইন শব্দের তীরে জব্দ হয় ইস্যু, কিন্তু এই ট্যাগলাইন অনুসারে আমরা এবার দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে অনেকগুলো খবর দেখাই, কিন্তু আমাদের খবর দেখানোর সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো শুধু আয়নাটা দেখাই, কিন্তু এই আয়না দেখানোর সঙ্গে সঙ্গে পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ তারা এই বিষয়ে স্টেপ নেন। কিন্তু সেই স্টেপের মধ্যে যদি কোনো কারণে এমন ঘটনা সামনে চলে আসে যে তা নিয়ে ব্যাখ্যা করতে গেলে আমাদের আবারও পুলিশ প্রশাসনের দিকেই প্রশ্ন তুলতে হয়, সেটাই সবথেকে বেশি দুঃখজনক বিষয়। আপনারা যে ছবিটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, 6টা উইন্ডো আপনাদের সামনে ইতিমধ্যে রেখেছি ট্র্যাক টিভি বাংলার পর্দায়। একাধিক দোকান, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি উইন্ডো ধরে ধরে আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাচ্ছি। দেখুন, ঠিক মিডল ফ্রেমে যেটা দেখতে পাচ্ছেন, কালো গাড়ি বেরিয়ে আসছে। ইতিমধ্যেই সিপি মনোজ বর্মা তিনি বেরিয়ে যাচ্ছেন একেবারে মহেশতলার উদ্দেশ্যে, সেই ছবি। উল্টো দিকে তার ঠিক দুদিকে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, ভাঙচুর চলেছে রীতিমতো, মানে একেবারে ধ্বংসযোগ্য যেটাকে বলে, সেই দুটো ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি। অর্থাৎ কাঁদানে গ্যাসের সেল ফাটানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে একেবারে কর্নারের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যতগুলো উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি উইন্ডোতেই ধ্বংসলীলার ছবি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দুপক্ষের খণ্ডযুদ্ধ হচ্ছে এমনটা জানতে পারছি মহেশতলা থেকে। এই দুপক্ষের মধ্যে কারা কারা রয়েছেন, কি রয়েছেন, যতক্ষণ না পর্যন্ত অথেন্টিক রিপোর্ট আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো রকম ভার্ডিক্ট দেব না। তাতে বিজেপি নেতাদের যত খারাপ লাগুক, তাতে বিজেপি নেতাদের যত কষ্ট হোক, তা হলেও ট্রাইব টিভি বাংলা যতক্ষণ পর্যন্ত অথেন্টিক রিপোর্ট না পাবে ততক্ষণ পর্যন্ত বলবে না। দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে অঞ্জন শব্দের কাটাকাটি থেকে এই মেসেজ বিজেপি নেতাদের দিচ্ছে। কিছুক্ষণ আগে বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনি জুড়েছিলেন আমাদের সঙ্গে। তিনি বলছেন, কেন আমরা হিন্দু মুসলমান আলাদা করে বলছি না রাইট লেগেছে? হ্যাঁ, বলছি না, আবারও বলছি, বলবোও না। যতক্ষণ না পর্যন্ত অথেন্টিক রিপোর্ট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত হিন্দু মুসলমান বিভাজন আমরা করব না। আমরা বিশ্বাস করি সাম্প্রদায়িকতায়, আমরা বিশ্বাস করি সেকুলারিজমে, এবং এই পর্যন্ত এ রাজ্যের বুকে সেকুলারিজমের বিষয় নিয়ে যতবার কথা উঠবে ততবার আমরা মনে করি দুষ্কৃতীদের কোনো ধর্ম হয় না। তারা মুসলমান নাকি হিন্দু নাকি অন্য কোনো ধর্মের আমরা জানি না, দুষ্কৃতীকে দুষ্কৃতী বলতেই আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর ঠিক সে কারণের জন্য কৌস্তব বাগচি, যদি ট্রাইব টিভি বাংলা শুনছেন তাহলে এটা মনে রাখবেন, এভাবে হিন্দু মুসলমান বিভাজন আপনারা করতে পারেন, তার কারণ ওটা আপনাদের কাজ, রাজনীতি করাটা আপনাদের কাজ হতে পারে, কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীদের কাজ রাজনীতি করাটা নয়। সংবাদ মাধ্যমের কর্মীদের কাজ খবরটা দেখানো, আর ঠিক সেই খবরটাই আমরা ইতিমধ্যে দেখাচ্ছি। ইটের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, পুলিশ প্রশাসনকে ইতিমধ্যেই আহত করা হয়েছে, ইট বর্ষণ ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও বলছি এখনো পর্যন্ত গ্রাউন্ড জিরোর রিপোর্ট যা আছে সেই অনুসারে ট্রাইব টিভি বাংলা আপনাদেরকে সত্য খবর দেখাচ্ছে। এখনো পর্যন্ত দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি, রণক্ষেত্রের চেহারা নিয়েছে মহেশতলা, এতটুকুই জানা গিয়েছে। এরপরের যাবতীয় আপডেট আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব। যতক্ষণ না পর্যন্ত অথেন্টিক রিপোর্ট না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না এটা সাম্প্রদায়িকতার লড়াই নাকি বেঁচে থাকার লড়াই, কোন জায়গায় সমস্যা সমাজের জানার চেষ্টা করছি আমরা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেটগুলো সামনে আসছে তা হলো, একটি মন্দিরের সামনে কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষ তিনি তার ফল বিক্রি করছিলেন, দোকান বসাবেন, ঠিক সে জায়গায় মন্দির প্রাঙ্গণে সাধারণ মানুষের প্রবেশে বাধা হওয়ার জন্য প্রথমে সেই দোকান সরিয়ে দেওয়ার কথা ওঠে এবং তারপরেই এই রণক্ষেত্রের চেহারা নেয়, এমনটা আমরা জানতে পারছিলাম। কিন্তু এটা কে বলছেন? বিজেপি নেতা রাহুল সিনহা বলছেন। আমরা যখন ঠিক বিকেল 5টায় ইঙ্গিত অনুষ্ঠানে সরাসরি রাহুল সিনহার সঙ্গে কথা বলি তখন রাহুল সিনহা এই বিষয়টি তুলে ধরেন, কিন্তু আমরা গ্রাউন্ড জিরো রিপোর্ট আরও অন্যরকম পাচ্ছি।
আমরা এখানে কোনো রকম মন্দির, ইসলাম ধর্মাবলম্বী মানুষ এমন কিছু শুনিনি। আমরা জানতে পারছি দুপক্ষের মধ্যে দোকান বসানোকে কেন্দ্র করে বচসা। এখন কে সত্যি বলছেন, কে মিথ্যে বলছেন আমরা জানি না, কিন্তু এতটুকু শুধু জানি এই মুহূর্তে দাঁড়িয়ে মহেশতলা প্রাঙ্গণ একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। রবীন্দ্রনগর থানার সামনে বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা একই রকম ভাঙড়ের যে ছবি কিছুদিন আগে দেখেছি, সেই একই রকম রিপারকেশন আবারও মহেশতলায়। আমরা দেখেছি কিছুদিন আগে মুর্শিদাবাদে একদল দুষ্কৃতীরা তারা তাণ্ডব লীলা চালিয়েছে। হ্যাঁ, এটা সত্যি যে অনেক হিন্দু মানুষ তারা মুর্শিদাবাদ থেকে নদী পেরিয়ে মালদা পর্যন্ত আশ্রয় নিয়েছেন, কিন্তু এটাও পেয়ালারি সত্যি যে সেখানে দুষ্কৃতীদের আগমন ঘটেছে, বাংলাদেশের স্লিপার সেল অ্যাক্টিভ হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসকে অবশ্যই প্রশ্ন করব, আমরা শাসক দলকে অবশ্যই প্রশ্ন করব, কিন্তু বাড়তি ডিভিডেন্ড কোনো বিজেপি নেতা নেওয়ার চেষ্টা করবেন না। তার কারণ আপনারা আপনাদের রাজনীতি করতে পারেন, কিন্তু সাধারণ মানুষ রাজনীতিটা বোঝে না। সাধারণ মানুষ শান্তি বোঝে। শান্তি বজিয়ে রাখা আপনাদের রাজনৈতিক নেতাদের মূল এজেন্ডা হওয়া উচিত, নাকি দাঙ্গা বাঁধানো? যদি যা হয়ে থাকে তিলকে তাল করে বলা, বলবেন না। আমাদের মিডিয়ার দিকে অনেকেই অনেক রকম কথা তুলতে পারেন, অনেকেই বলতে পারেন আমাদের ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে, আমরা ভুল খবর সম্প্রচার করি। দায়িত্ব নিয়ে বলতে পারি ট্রাইব টিভি বাংলা দেখা অভ্যেস করুন। সত্যি খবর, সঠিক খবর যতক্ষণ পর্যন্ত আমরা না পাই ততক্ষণ পর্যন্ত দেখাই না। এখনো পর্যন্ত আমরা বলছি গোষ্ঠী সংঘর্ষ, আবারও বলছি গোষ্ঠী সংঘর্ষ। এখন ঘড়ি কাটায় ঠিক সন্ধ্যে 7:04। এখনো পর্যন্ত পাওয়া আপডেট অনুসারে গোষ্ঠী সংঘর্ষ, এর মধ্যে কোনো হিন্দু মুসলমানের ব্যাখ্যা আমরা এখনো খুঁজে পাইনি। যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত বলবো না। থমথমে এলাকা, ব্যাপক উত্তেজনা, রণক্ষেত্রের চেহারা মহেশতলা। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন 6 উইন্ডোতে আমরা দেখাচ্ছি, ইতিমধ্যেই সিপি মনোজ বর্মা বেরিয়ে এসছেন। একেবারেই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি ইতিমধ্যেই সাদা গাড়ি করে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। ঘটনা এতটাই থমথমে হয়েছে যে সেখানে মনোজ বর্মা, সিপি, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তারা প্রত্যেকে ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। এবং ঠিক এ জায়গা থেকে আপনারা নিশ্চয়ই এতক্ষণ পর্যন্ত ট্রাইব টিভি বাংলা দেখেছেন এবং বুঝতেই পারছেন সেখানে পুলিশ প্রশাসনের ওপরেও রীতিমতো আঘাত এসেছে এবং রক্তাক্ত হয়েছে পুলিশ প্রশাসনের একাধিক কর্মী এবং তার সঙ্গে সঙ্গে একজন মহিলা পুলিশ কর্মীও আহত হয়েছেন। এখনও পাওয়া খবর অনুসারে দুপক্ষের মধ্যে একে অপরকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে, ইটের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এবং আমরা খুব অবাক হচ্ছি যে ছবিগুলো পরপর উঠে আসছে একেবারে ওপর থেকে, দোতলা বাড়ির ওপর থেকে কিছু দল দুষ্কৃতী সরাসরি ইট বর্ষণ করছেন পুলিশের দিকে তাক করে। এই ঘটনা অত্যন্ত আশ্চর্যজনক। আমরা জানি না এই ঘটনা কে বা কারা করাচ্ছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা অত্যন্ত রোমহর্ষক ছবি। গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হচ্ছে মহেশতলা, রণক্ষেত্রের চেহারা নিয়েছে মহেশতলা এলাকায়। ব্যাপক ইট বৃষ্টি, দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা। ইতিমধ্যে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, এডিজি দক্ষিণবঙ্গ থেকে শুরু করে একেবারে সিপি মনোজ বর্মা প্রত্যেকে একত্রিত হয়েই তারা পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। মহেশতলার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছেন মনোজ বর্মা, সিপি। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নিতে থাকবো, কিন্তু তার আগে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো দেখতে থাকুন। আর তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আমরা প্যানেল ডিসকাশনেও আসবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, পরিচয় পর্ব সার্ব রয়েছেন আমাদের সঙ্গে, যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা। আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় রুবি মণ্ডল। কিছুক্ষণের মধ্যে আমাদের ক্ষমাপ্রার্থী আমাদের সঙ্গে আলী হোসেন জুড়েছেন এবং ইন্দ্রজিৎ মজুমদার, রাজনৈতিক কর্মীও কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে জোড়ার কথা রয়েছে। ইতিমধ্যেই আমরা প্রত্যেকের বিষয়ে এক এক করে আসবো এই মুহূর্তে যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে। কিন্তু তার আগে আমি সরাসরি আলীবাবুর কাছে যাব। আলীবাবু, একটি বিষয় আমি খুব অবাক হয়েছি, আমার সহকর্মীকে সরাসরি কৌস্তব বাগচি, বিজেপি নেতা, তিনি বলছেন যে কেন আমরা হিন্দু মুসলমান আলাদা করে বলছি না। কেন বলবো আলীবাবু? আপনাদের কাছে খবর থাকতেই পারে হিন্দু মুসলমানের, কিন্তু সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমরা হিন্দু মুসলমান এখনো দেখতে পাইনি, আমরা দুপক্ষ দেখতে পেয়েছি। তাহলে কেন আপনাদের নেতারা, সংবাদ মাধ্যমের কর্মীরা কিভাবে খবর পরিবেশন করবে সেটাকে ডিকটেট করে দেবেন? কৌস্তব বাগচির বক্তব্যটা দেখান। নিশ্চয়ই দেখান। যেভাবে বলছেন গোষ্ঠী,
গোষ্ঠী গোষ্ঠী সংঘর্ষ, না না, গোষ্ঠী সংঘর্ষের কথা বলছেন। আর ওখানে মন্দিরের সামনে যা হচ্ছে সেটা তো আপনারা দেখছেন না। এখন যেটা দেখছেন সেখানে যে পক্ষ, সেই পক্ষ থেকে কি আপনি চিনতে পারছেন না যে কোন কোন পক্ষ এটা হচ্ছে? সেখানে গোষ্ঠী পক্ষ, এটা কি সিপিএম এর ভাষায় কথাবার্তা হচ্ছে? এটা সিপিএম এরা এগুলো এইভাবে দেখে, কিন্তু আমরা যেভাবে দেখছি ওই লুকি বোধা লোকেই দেখছি সেখানটায়। কখনো আমরা কাঙ্ক্ষিত করতে চাই না। মহেশতলা, মহেশতলা কোথায় সকাল 11টার ঘটনা, সকাল 11টার ঘটনা এখনো সেই ঘটনা চলছে। তামসা হচ্ছে নাকি এটা? আজকে আপনারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরা কিভাবে খবর পরিবেশন করবে সেটা আপনারা ব্যাখ্যা করে দেবেন। না না, পুলিশ বলছেন তো গোষ্ঠী সংঘর্ষ, গোষ্ঠী সংঘর্ষের নমুনা গোষ্ঠী হলে কখনোই ঠিক হয়ে যেত, অনেক আগে ঠিক হয়ে যেত। এটা গোষ্ঠী সংঘর্ষ নয়। আমি বলছিলাম সকাল 11টার ঘটনা, সেখান থেকে আজকে 7টা হতে চললো সন্ধ্যা, এখনো পর্যন্ত কোনো মীমাংসার কোনো পজিশন নেই। পুলিশ এখানে তামসা দেখতেছে। উপরে বিল্ডিং এর উপর তলা থেকে পাথর বৃষ্টি হচ্ছে, ইট বৃষ্টি হচ্ছে, তারপরেও বিল্ডিং এর মধ্যে কোনো সার্চিং হচ্ছে না যে কারা এই কাজগুলো করছে। আজকে কোন দুষ্কৃতী সেটা তো ধরলেই তো দেখা যাবে কোন দুষ্কৃতী তারা, কারা সেই দুষ্কৃতী। দুষ্কৃতির চেহারাটা বোঝা যাবে। সেই জন্য রাহুল সিনহা যে কথাটা বলছে, আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি, উনি ঠিকই বলেছেন। কারণ উনি জেনে বুঝেই কথাটা বলছে যে মন্দিরের সামনে যে দোকান দেওয়া হয়েছে, সেই দোকানে সেই মন্দিরে যাওয়া আসাতে যথেষ্ট অসুবিধা হচ্ছিল বলেই আজকে বাধা দিতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। প্রতিবাদটা এইভাবে হয়েছে। একজন প্রতিবাদে বাধা দিয়েছে, তার জন্য ব্যবসায়ী সমিতি আছে। ব্যবসায়ী সমিতি এসে সেই সলভ করতো। সেখানে 500-1000 লোক আসার কি মানে হয় সেখানটায়? আপনারা প্রশ্ন তুলতেই পারেন, আমরাও প্রশ্ন তুলতে পারি, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। আপনি এটা ডিক্টেট করে দিতে পারেন না যে আমরা খবর পরিবেশনের ক্ষেত্রে হিন্দু মুসলমান আলাদা করে বলছি না কেন। আপনি এটা বলছেন, শুনে নিন আলীবাবু, আমি শুধু এটা জানতে চাইছি, আপনি বলছেন যে এতগুলো লোক চলে এসছে এবং সেই লোকগুলো কে? আপনি কি দেখতে পাচ্ছেন এখানে কারা কারা রয়েছে? আপনি কি জানেন এখানে কারা কাদের পরিচয় রয়েছে? এখানে আপনি প্রত্যেকের নাম ধরে ধরে বলে দিতে পারবেন? তাহলে কি করে বলছেন আপনারা যে এখানে সবাই মুসলমান রয়েছে? আমরা একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট থেকে আমরা যা জানতে পারছি, এখানে হিন্দু মুসলমান সবাই একত্রিত হয়ে এই লড়াইটা লড়ছেন। এবং এখানে দাঁড়িয়ে যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, পুলিশ প্রশাসন যাদেরকে আটকাচ্ছেন তাদের মধ্যে হিন্দু মুসলমান সবাই রয়েছেন। তাহলে কেন আলাদা করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হচ্ছে এই ব্যাপারটা দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন আপনারা? না, মার্কিং করুন, মার্কিং করে আমাদের জানান, নিশ্চয়ই আমরা তার প্রতিক্রিয়া জানাবো। কোন বিষয়টা মার্কিং জানতে চাইছেন? এই যে বলছেন না হিন্দু মুসলমান আছে, যাদের ধরা পড়েছে তাদের তালিকাগুলো দিন না, দেখবো কি রকম আছে। আপনাদের কাছে সেরকম রিপোর্ট আছে? আপনারা দিতে পারবেন যে এখানে সবাই মুসলমান? রাহুল সিনহা পরিষ্কার বলেছে, রাহুল সিনহা যে কথা বলেছে সেটাই ঠিক কথা আছে, সেটাই আমাদের কথা। একদম কনফার্ম জানেন তো এখানে প্রত্যেকে মুসলমান? আলীবাবু, আমি জানি না আলীবাবুর কাছে আমার কথা যাচ্ছে কিনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে মাননীয় দীপজ্যোতি ঘোষ, রাজনৈতিক কর্মী। আমি এখানে সরাসরি দীপজ্যোতি বাবুর কাছেই যাব। আমি জানি না আলীবাবু হয়তো আমার কোশ্চেনটা উত্তর দিতে চাইছেন না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা লোকের ওপরে কি লেখা রয়েছে এনারা প্রত্যেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষ? প্রথমত সকলকে শুভ সন্ধ্যা জানাই। দেখুন, বিষয়টা হচ্ছে যে কে হিন্দু কে মুসলিম বিজেপি সবার আগে বুঝে যায়। আসলে সেখানে গ্রাউন্ডে আমি যতগুলো আর্টিকেল দেখলাম, স্টেটমেন্ট দেখলাম এখনো অবধি, সেখানে কে হিন্দু কোন মুসলিম এখনও ঠিকঠাক করে কেউ ক্লিয়ারেন্স দিতে পারেনি। কিন্তু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, তিনি যার কথা বললেন, সে আগে থেকে দিয়ে দিতে পারলো সেখানে হিন্দু মুসলিম নিয়ে ঝামেলা হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে বিজেপি যেখানে কোনো কিছু সমস্যা দেখে সেখানেই তারা সাম্প্রদায়িক দাঙ্গা খুঁজে দেখতে পায়, যে হিন্দু মুসলিম করে দিই, আমরা একটু মানুষদেরকে হিন্দুভাবে এগিয়ে দিব, আমরা দেখাবো জাগ্রত হিন্দু, সেই বিষয়গুলোকে এখানে তারা তুলে ধরতে চায়। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে সেখানে কী সমস্যা কী ঝামেলা সেগুলোর দিকে তারা লক্ষ্য না করে তারা প্রত্যেকটা ইস্যুকে, প্রত্যেকটা ঝামেলাকে সেখানে হিন্দু মুসলিম করতে চায়। আসলে প্রত্যেকটা ঝামেলা কি হিন্দু মুসলিম? যে দোষী, যে দুষ্কৃতী, তার কোনোদিনও ধর্ম হয় না, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই হোক। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার বলে যে সন্ত্রাসবাদী তার কোনো ধর্ম হয় না, যে দোষী তার কোনো ধর্ম হতে পারে না, সেখানে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক। কিন্তু বিজেপি
আগে থেকেই বুঝে যায়। বিজেপির নেতাদের এখনই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে লেখালেখি যে যারা ওখানে হচ্ছে ঝামেলা করছে তারা সকলেই নাকি মুসলিম, যে তারা মুসলিমরা হিন্দুদের উপর অ্যাটাক করছে। আদৌ কি তাই? আমরা প্রত্যেকে মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে চিনি, তাদের উপর আস্থা রাখি, তাদের উপর ভরসা রাখি, এবং তারা এবং যেটা আমাদেরকে জানাচ্ছে সেটার উপরে আমাদেরকে আগামী আমি আসবো সময়ে আস্থা দিদি, আমি রাখা উচিত। আসবো। আলীবাবু একেবারে প্রথমে যেটা বলছিলেন যে কৌস্তব বাগচি কি বলেছেন আমাদের সেটা রাখতে, আমি একবার আপনাদের উদ্দেশ্যে যারা যারা এখানে প্যানেলে রয়েছেন তারাও একবার শুনুন যে কৌস্তব বাগচি ডিকটেট করে দিচ্ছেন যে কেন আমরা হিন্দু মুসলমান আলাদা করে বলছি না। শুনুন। কিসের গোষ্ঠী সংঘর্ষ বলছেন? মুসলমানেরা হিন্দুদের মারছে এটা বলুন না, কিসের গোষ্ঠী সংঘর্ষ? এইগুলো তো আপনাদের দোষ। গোষ্ঠী সংঘর্ষ কিসের গোষ্ঠী? হিন্দুরা আক্রান্ত হচ্ছে এটা বলতে আপনাদের কষ্ট হয়? হিন্দুদেরকে আক্রান্ত হতে হচ্ছে এটা বললে কষ্ট হয়? গোষ্ঠী সংঘর্ষ, এটা গোষ্ঠী সংঘর্ষ। বাংলার মানুষ জানুক, বাংলার মানুষকে জানতে দিন যে আপনাদের মতন কিছু মিডিয়ায় খবর চাপা দিতে দিতে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। গোষ্ঠী সংঘর্ষ, ওটা বাংলা জুড়ে আজকে হিন্দুরা আক্রান্ত হচ্ছে আর আপনারা গোষ্ঠী সংঘর্ষ বলে চালিয়ে দিচ্ছেন। বা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তার পুলিশ ধামাচাপা দিতে ব্যস্ত, আর এই কিছু মিডিয়া তারা গোষ্ঠী সংঘর্ষ বলতে ব্যস্ত। লজ্জা হওয়া উচিত আপনাদের। হিন্দুরা আক্রান্ত হচ্ছে, যদি না বলতে পারেন দেখাবেন না এই খবর। গোষ্ঠী সংঘর্ষ বলে মানুষজনকে বিভ্রান্ত করবেন না। দেখুন, আমার এই মুহূর্তে ওই মুহূর্তে আমি যে বিষয়গুলো শুনতে পেয়েছি তার বেসিসে আমি আজ প্যানেল ডিসকাশনটা রাখিনি, কিন্তু আমি খুব অবাক হয়েছি যে কৌস্তব বাগচি আইনজীবী, যিনি একসময় কংগ্রেস করতেন, পরবর্তীকালে মাথা কামিয়ে মুখ্যমন্ত্রী যতদিন হতে পারবেন না ততদিন অবধি তিনি মাথা কামিয়ে রাখবেন, এই জন্য পরবর্তীকালে তার নীতি চেঞ্জ হয়ে তিনি বিজেপিতে যোগদান করলেন, এবং তিনি এখন বলছেন, ডিকটেট করে দিচ্ছেন যে হিন্দু মুসলমান আলাদা করে আমরা কেন বলছি না, তাতে হয়তো বাড়তি ডিভিডেন্ড পাওয়া যাবে। আমি আরও একবার শোনাবো, দর্শকদেরকে আমরা বিভ্রান্ত করছি, শোনাবো আরেকবার, শুনুন। কিসের গোষ্ঠী সংঘর্ষ বলছেন? মুসলমানেরা হিন্দুদের মারছে এটা বলুন না, কিসের গোষ্ঠী সংঘর্ষ? এইগুলো তো আপনাদের দোষ। গোষ্ঠী সংঘর্ষ কিসের গোষ্ঠী? হিন্দুরা আক্রান্ত হচ্ছে এটা বলতে আপনাদের কষ্ট হয়? হিন্দুদেরকে আক্রান্ত হতে হচ্ছে এটা বললে কষ্ট হয়? গোষ্ঠী সংঘর্ষ, এটা গোষ্ঠী সংঘর্ষ। বাংলার মানুষ জানুক, বাংলার মানুষকে জানতে দিন যে আপনাদের মতন কিছু মিডিয়ায় খবর চাপা দিতে দিতে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। গোষ্ঠী সংঘর্ষ, ওটা বাংলা জুড়ে আজকে হিন্দুরা আক্রান্ত হচ্ছে আর আপনারা গোষ্ঠী সংঘর্ষ বলে চালিয়ে দিচ্ছেন। বা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তার পুলিশ ধামাচাপা দিতে ব্যস্ত, আর এই কিছু মিডিয়া তারা গোষ্ঠী সংঘর্ষ বলতে ব্যস্ত। লজ্জা হওয়া উচিত আপনাদের। হিন্দুরা আক্রান্ত হচ্ছে, যদি না বলতে পারেন দেখাবেন না এই খবর। গোষ্ঠী সংঘর্ষ বলে মানুষজনকে বিভ্রান্ত করবেন না। আমি সরাসরি একটু আলীবাবুর কাছ থেকে জানার চেষ্টা করবো। আলীবাবু, আমরা এইভাবে প্রশ্ন করতে পারি হিন্দু মুসলমান আলাদা করে দেখাবো, এটা আমাদের না কাজ? দেখুন, প্লিজ শুনে নিন আগে আলীবাবু, সংবাদ মাধ্যমের কাজ, সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসাবে আমাদের কাজ হিন্দু মুসলমান রাইট লাগানো নয়। সংবাদ মাধ্যমের কর্মীদের কাজ সাম্প্রদায়িকতার লড়াই বাঁধানো নয়। সংবাদ মাধ্যমের কাজ, দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কাজ গণতন্ত্রকে জুড়ে রাখা। সংবাদ মাধ্যমের কাজ সাম্প্রদায়িকতাকে সম্পূর্ণ সাইডে রেখে সাধারণ মানুষকে সঠিক মেসেজ দেওয়া, সঠিক খবরটা তুলে ধরা। ট্রাইব টিভি বাংলা অন্তত, আমি এখানে কোনো সংবাদ মাধ্যমের কর্মীকে কোনোভাবেই ছোট করব না, তার কারণ আমাদের কাছে আমরা প্রত্যেকে আমরা সহকর্মী, যে কোনো সংবাদ মাধ্যম হতে পারে, কিন্তু ওই ললিপপ বা বিভিন্ন ধরনের শব্দ যারা ব্যবহার করে থাকেন তাদের থেকে আমরা একটু বিরত থাকি। আমাদের কাছে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো খবর দেখানো এবং খবরের মধ্যে অথেন্টিসিটি বজিয়ে রাখা। আমরা শেষ অবধি চেষ্টা করে যাই সেটা ধরে রাখার, কিন্তু তার মানে কোনো বিজেপি নেতা ট্রাইব টিভি বাংলায় এসে তার বক্তব্য রাখতে গিয়ে আমরা কিভাবে খবর করব সেটা ডিকটেট করে দেবে, এটা করতে আসবেন না। অন্য কোনো সংবাদ মাধ্যমে করতে পারেন, ট্রাইব টিভি বাংলায় করবেন না। আলীবাবু, আপনি শুনতে চাইছিলেন, আপনাকে শুনিয়েছি। ডাকতে হবে না আপনাকে। না না, অঞ্জন বাবু বলছে বিজেপিকে আপনারা ডাকবেন না। কেন ডাকবো না? ডাকবেন না? গোষ্ঠী বলে কোনো কিছু আছে নাকি বলুন তো? না না অঞ্জন বাবু, গোষ্ঠী বলে কিছু আছে? গোষ্ঠী নেই। যেখানে রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ চলছে সর্বত্রই, সেখানে আপনি গোষ্ঠী রাজনীতি, গোষ্ঠী কোথায় পাবেন? কোনো না কোনো পক্ষ তো পাবেনই। যতক্ষণ না পর্যন্ত অথেন্টিক রিপোর্ট পাবো ততক্ষণ পর্যন্ত আমি হিন্দু মুসলমান বলতে পারি না। যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের চেহারাগুলো দেখুন না, যারা আন্দোলন করছে চেহারা দেখে আপনারা বিচার করছেন,
চেহারা দেখে আপনি হিন্দু মুসলমান বলে দেবেন? আমার গায়ে লেখা রয়েছে আমি হিন্দু না মুসলমান, আমাকে দেখে আপনি বলতে পারবেন আমি হিন্দু না মুসলমান? দেখতে পারবেন, খবর হবে আপনার খবর টিভিতে, যখন হবে তখন নিশ্চয়ই আমরা দেখাবো, হবে, এটা দেখতে দায়িত্বশীল পারবেন সংবাদ আপনারা। মাধ্যমের কর্মী হিসেবে সেই খবরটাও দেখাবো, না এইভাবে বলতে পারেন না দায়িত্ব নিয়ে আপনারা। বলতে পারি। আপনারা দলকে বলতে পারবেন না যে আপনারা এই কথাগুলো বলবেন, কখনো নয়, কি কখনো আশ্চর্য! নয়। আমরা আমাদের তাই জন্য বক্তব্য আমাদের আমরা উপর বলেছি। আপনারা ডিক্টেটরশিপ আমাদের চালাবেন বক্তব্য যে আমরা বলেছি, কিভাবে বলবো? ওখানে গোষ্ঠী সংঘর্ষের কোনো ব্যাপার নেই, ওখানে গোষ্ঠী সংঘর্ষ হয়নি, ওখানে পরিষ্কার যে চেহারা দেখা যাচ্ছে এটা একটা চিন্তার বিষয় আছে। আর আসুক পরিষ্কার পরিষ্কার একটা ভাবমূর্তি আসুক, যখন একটা ক্লিয়ার একটা পরিস্থিতি তৈরি হবে তখন আমরা বলবো প্রকৃত অবশ্যই ঘটনাটা বলবেন, কি আছে, অবশ্যই বলবেন, কি আছে। সেখানে কোনো অসুবিধা নেই। আমরা তো না বলবো না। আমি আবারও বলছি, যতক্ষণ না পর্যন্ত অথেন্টিক রিপোর্ট পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত হিন্দু মুসলমানটা অন্তত করবে। হ্যাঁ ঠিকই আছে, আমরা সেটাই তো বলতে যাচ্ছি। আমারও তবে বক্তব্য আমরা ঠিক সেই বলছি জায়গায়। গোষ্ঠী সংঘর্ষ প্রস্তাব হয়নি। পাচ্ছি ঠিক করে দেবেন না, গোষ্ঠী সংঘর্ষ হয়নি। প্রস্তাব পাচ্ছি ঠিক করে ওখানে দেবেন না যে মন্দিরের আমরা কিভাবে সামনে- সাংবাদিকতা না, করব। শুনুন, রঞ্জনবাবু, না 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 না, মন্দিরের সামনে যে ফলের দোকানটা ছিল সেটা হ্যাঁ। কার দোকান ছিল সেটা আগে জিজ্ঞেস করি। হ্যাঁ তাতে কি কি হয়েছে? বলছেন? তাতে কি আচ্ছা, হয়েছে? ফলের মন্দিরের দোকানটাকে সামনে সরিয়ে দেওয়া আচ্ছা এক হবে মিনিট, বলে তারপরে ফলের দোকানটা হয়ে আলিবাবু এক হাজির সেকেন্ড, হয়ে গেল, এটা হয়? আলিবাবু এক সেকেন্ড, সেখানকার তো আলিবাবু এক ব্যবসায়ী সেকেন্ড। সমিতি আছে। না না আপনি বলুন ব্যবসায়ী না, সমিতি আসুক সেখানটায়। আপনি শুধু একটা এসে কথা বলুন বলে দিন যে, তো, ভাই, এই সমস্যার মন্দিরের সমাধান সামনে এইভাবে হতে পারে। মন্দিরের কি আছে সামনে অসুবিধা? মন্দিরের সামনে ফলের দোকান বসানো কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষ বসতে পারে না, এটা গণতন্ত্র, এটা সংবিধানের কোন ধারায় লেখা রয়েছে? জেনে বলুন, জেলে বলুন, সংবিধানের না আপনি বিষয়ে তো বলছেন বলবেন না। না, জেনে আপনি তো বলুন। বলছেন, আপনি তো এক্ষুনি বললেন, আপনি তো এক্ষুনি বললেন, আপনাদের নেতারা তো এই কথাগুলো বারবার করে বলছেন। পরিষ্কার রাহুল সিনহা যা বলেছে, আমাদের নেতা রাহুল সিনহা যা বলেছে সেটাই আমার বক্তব্য আছে। আমি এখনো রাহুল সিনহাকেই কোট করে কৌস্তব বলছি। বাগচিকে আপনি সমর্থন করেন না, রাহুল সিনহা যা ভালো লাগলো বলেছে, শুনে। সেটাই তার মানে বক্তব্য। আপনি রাহুল কৌস্তব সিনহার বাগচিকে বক্তব্য সমর্থন করেন না, ভালো লাগলো শুনে। আমি এখানে অনির্বাণদার কাছেই যাবো। অনির্বাণদা, কৌস্তব বাগচিকে হয়তো বকলবে একটু হলেও আলীবাবু সমর্থন করতে চাইছেন না, তার কারণ এখানে একটু হলেও অস্বস্তিতে পড়েছেন আলীবাবু। বিজেপি নেতারা সরাসরি বলছেন যে তাদেরকে না ডাকতে। কেন ডাকবো না? আমরা তো এটা বলিনি যে বিজেপির সব নেতারা এরকম বলছেন। আমি বলেছি, বারংবার বলছি, কৌস্তব বাগচি এই কথা বলেছেন, আমি শুনিয়েছি, শুনতে চেয়েছেন, আমি শুনিয়েছি। কিন্তু কিভাবে আমরা খবর করব, অথেন্টিসিটি যতক্ষণ পর্যন্ত খবরের না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা টেলিকাস্ট করতে পারি না। আমাদের ক্রেডিবিলিটির দিকে প্রশ্ন উঠলে আমরা সেই বিষয়ে কথা বলতে বাধ্য। অনির্বাণদা, দেখো, একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে একটু পিছনে যাও। কিছুদিন আগে যখন পহেলগাম অ্যাটাকটা হয়ে গেল, তারপরে এখানকার বিজেপি যারা নেতা কর্মী, তারা এটাকে ধর্মীয় পরিচয়ে হত্যা, এইটাকে মানে হেডলাইন করে এরা উগ্র হিন্দুত্বের জিগির তুলছিল। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপি নেতা হিসেবে নয়, প্রধানমন্ত্রী হিসেবে যখন স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে এটা ধর্মীয় পরিচয়ে হত্যা এই কথাটা বলতে পারেন। এবং নরেন্দ্র মোদী এই দিন 2-3 আগেও বলেছেন যে এটা হচ্ছে ভারতবর্ষের ঐক্য এবং সংহতি, যে ধর্মীয় যে সংহতি, সেই সংহতিতে আঘাত করার জন্য, দ্বন্দ্ব বাঁধানোর জন্য এই আক্রমণটা করা হয়েছে। সুতরাং এখানকার যে বিজেপিরা সস্তায় উগ্র হিন্দুত্ব চালানোর চেষ্টা করছিল, সেখানে ধাক্কা খেয়ে, যদিও নরেন্দ্র মোদীর বিজেপি নেতা হিসেবে কি লাইন সেটা অন্য, কিন্তু তিনি যখন দেশের প্রধানমন্ত্রী হিসেবে স্টেটমেন্ট করতে গেছেন, তখন তাকেও ঢোক দিলেই স্টেটমেন্ট করতে হয়েছে। তো বিজেপি এই কৌস্তব বাগচি, এরা কি রাজনৈতিক নেতা? কিন্তু এদের তো রাজনীতি দেউলিয়াতে ভরা। কিছুদিন আগে ধর্মনিরপেক্ষতার কথা বলতো, জাতীয়তাবাদী রাজনীতির কথা বলতো যখন কংগ্রেসে ছিল, তখন এরা এই কৌস্তব বাগচি চ্যানেলে চ্যানেলে বিজেপিকে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছে। কৌস্তব বাগচি কিন্তু অনেক চ্যানেলে দেখেছি, কিছু প্যানেলও শেয়ার করেছি। সেই কৌস্তব বাগচি এখন রাতারাতি জামা পাল্টে তার জাতীয়তাবাদী চেতনা উধাও হয়ে গেছে, তার ধর্মনিরপেক্ষ চেতনা উধাও হয়ে গেছে, এখন হিন্দু মুসলিম। এখানে যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা হিন্দু মুসলিম এভাবে ভাবাটাই অন্য। যারা অন্যায় করেছে, যারা এই কাণ্ড করেছে, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, যে এটা পরিষ্কার দ্ব্যর্থহীন ভাবে বলছে যে যারা এখানে যে কাণ্ডটা হচ্ছে, দেখা যাচ্ছে ইট ছোড়া, পুলিশের উপর হামলা, পুলিশ আক্রান্ত হয়নি, পুলিশ রক্তাক্ত হয়েছে, যারা এটা করেছে তাদের এগেনস্টে চোখ বুঝে ব্যবস্থা নেওয়া, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।
এখানে প্রশ্নটা হিন্দু মুসলিমের নয়, এখানে প্রশ্নটা হচ্ছে পুলিশের মরালটা কোন জায়গায় ঠিক। আমি একটু আগে অন্য একটা চ্যানেলে দেখছিলাম যে পুলিশের উপর ইট বৃষ্টি চলছে, আর পুলিশ রক্তাক্ত হয়েও সাদা রুমাল দেখাচ্ছে তাদেরকে। তার মানে কি, পুলিশের এত কিসের দায়বদ্ধতা, এত কিসের প্রেম, যে পুলিশের উপর ক্রমাগত ইট বৃষ্টি চলছে আর পুলিশ সাদা পতাকা শান্তির বার্তা দিচ্ছে। যখন স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে সরকারি দুর্নীতির জন্য যাদের চাকরি, যারা রাস্তায় নেমে যাদের চাকরি গেল, তাদের উপর পুলিশ লাঠিচার্জ করছে নির্মম ভাবে, তাদেরকে নির্মম ভাবে লাথি মারছে, তখন পুলিশের মানে যত বীরত্ব তখন ফুটে উঠছে, তখন বীররস কাজ করছে তাদের। আর যখন মুর্শিদাবাদে দাঙ্গা বাজছে, তখন পুলিশকে ঘন্টার পর ঘন্টা ডেকে পাওয়া যায়নি। যখন অনুব্রত পুলিশের মা স্ত্রীকে তুলে উদ্ধার করে ছেড়ে দিচ্ছে, ওটা বলতেও লজ্জা হয়, তখন আইসিকে মনে হচ্ছে এর থেকে অপদার্থ লোক পৃথিবীতে আর একটা নেই। রাজীব কুমারকে মনে হচ্ছে এর থেকে অপদার্থ লোক আর একটা নেই। গোটা স্বরাষ্ট্র দপ্তরের এটা অপমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অপমান। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নীরব, তার দপ্তরকে এভাবে গালিগালাজ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী চুপচাপ, স্বরাষ্ট্র দপ্তর চুপচাপ, ডিজি চুপচাপ, কারো মুখে একটা টু শব্দ নেই। আর অন্য সময় এই পুলিশ অফিসার গুলো যখন আরজি করের কাণ্ড ঘটে, তাদের কি তৎপরতা, সেই মৃতদেহকে যত তাড়াতাড়ি সম্ভব সেকেন্ড পোস্টমর্টম যাতে না হয় তার জন্য দাহ করে ফেলতেন। তাদের মানে পরপর তৎপরতা। এটা পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা নয়, পুলিশ ডিপার্টমেন্টের মরালটা কোন জায়গায় চলে গেছে। যারা অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, যারা মুর্শিদাবাদের ব্যবস্থা নিতে পারে না, যারা আজকে রক্তাক্ত হওয়ার পর সাদা রুমাল দেখায় অথচ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না, সেই পুলিশ বিরোধীদের উপর আক্রমণ নামাতে পারে, মাস্টারমশাইদের উপর আক্রমণ নামাতে পারে। প্রশ্নটা এই জায়গায় যে পুলিশের মরাল শেষ, পুলিশের আর কিচ্ছু দেওয়ার নেই, সুতরাং পুলিশকে আর কেউ ভয় করে না। না, আমি তো এই জায়গাটা অত্যন্ত চিন্তিত অনির্বাণ দা, আমি একটা জায়গাতে অত্যন্ত চিন্তিত। পুলিশের ভরসায় কেউ থাকে না। না, আমি পুলিশের ভরসায় কেউ থাকে না আপনি বলছেন, আপনি যেমন একদিকে বলছেন যে পুলিশের ভরসায় কেউ থাকে না, আমি তো অত্যন্ত অবাক হয়েছি। আমি ঠিক এই জায়গাতে সরাসরি সুস্মিতাদির কাছেই যাবো। সুস্মিতাদি, একজন পুলিশ, তিনি আমাদের রক্ষাকর্তা, যিনি রক্ষক, তিনি সাদা রুমাল দেখাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে তাদেরকে আমরা সামলাতে পারছি না। এটা পুলিশ প্রশাসনের শীত ঘুমে আছে। এই দৃশ্য দেখতে হবে বাংলায়। আমি জাস্ট একটু আগেই একটা সংবাদ মাধ্যমে দেখলাম, পুলিশকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, আপনার তো সারা গায়ে মানে সাদা পোশাকে পুরো লাল হয়ে গেছে রক্তে, তা বলছে আপনার তো সারা গায়ে রক্তে লাল হয়ে গেছে। বলছে কি করে হলো? বলছে ও কোনো ব্যাপার না। বলছে কি করে হলো? সাংবাদিক জিজ্ঞাসা করছে তাকে মুখের সামনে বুম নিয়ে। তা সে বলছে, লাস্টে বলছে ওই ওরা একটু খেলা করছিল। তাই এই হচ্ছে পুলিশের ভূমিকা। আজকে অনির্বাণ বাবু যে কথাগুলো বললেন এটা তো সঠিক। আমরা দেখেছি পুলিশকে টেবিলের তলায় লুকাতে, মাথায় ফাইল চাপা দিয়ে টেবিলের তলায় লুকাতে। আমরা আরজি করে 14ই আগস্ট, আপনার মনে পড়ে কিনা সেই দিন, আমার মনে হয় ইতিহাসে সারা বিশ্বের বুকে এরকম একটা দিন বোধহয় আমি অন্তত আমার জীবনে, আমার এত বছর বয়সে আমি দেখিনি, যেদিনকে সারা পশ্চিমবঙ্গ কেন, সারা বাংলা কেন, সারা ভারতবর্ষ কেন, বিশ্বের লোক সেদিনকে রাস্তায় নেমেছিলেন। রাত জাগো, প্রথম যে রাত জাগো, সেই 14ই আগস্টে যখন যেই হুলিগানরা আজকে ঝামেলা করলো, মাত্র হয়তো বাইরে হয়তো 300 লোক জমা ছিল, ভিতরে 50 জন লোক হয়তো হামলা চালিয়েছিল। সেই হামলাটাকে তারা রুখতে পারেনি। তারা কি করেছিল? নার্সদের ঘরে গিয়ে, তাদের ঘরে গিয়ে লুকিয়েছিল। আজকে এই পুলিশের এই হতবাক যে চেহারা এবং এই যে মানে পুলিশ যে কতটা অসহায়। আজকে অনুব্রত মণ্ডল যখন শাসানি দিচ্ছে তার স্ত্রী বউকে নিয়ে, যে একটা মানে নোংরা, মানে জঘন্যতর কুরুচিকর মন্তব্য, সেই কুরুচিকর মন্তব্য যখন করছে, পুলিশ কতটা অসহায় যে পুলিশ তাতে কোনো স্টেপ নিতে পারছে না। তা পুলিশের যদি এই অসহায় অবস্থা হয়, তাহলে এইখানকার প্রশাসনের অবস্থা, সেই প্রশাসনের অবস্থা যে পুরোপুরি ব্যর্থ, এবং সেখানে প্রশাসনিক যে প্রধান
যিনি আর কি স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী, তিনি যে তার কতটা কন্ট্রোলে আজকে রাজ্য রয়েছে, এখানে কিন্তু একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়ে গেছে। আর আপনি একটা জিনিস আমাকে বলুন তো, 2014 আগে এই হিন্দু মুসলিমের এই যে উগ্র হিন্দুত্ববাদের যে জিগি, এইটা তো ছিল না তখন, তো এরকম কথা ওঠেনি যে হিন্দু খতরে মে হ্যাঁ। 2014 আগে তার মানে হিন্দুরা খতরে মে ছিল না, 2014 পর থেকেই হিন্দুরা খতরে মে আছে। তার মানে কি সবটাতে কি হিন্দু মুসলিম দাগিয়ে দেওয়া হচ্ছে যাতে কারোর রাজনৈতিক ফায়দা তুলতে পারে? আমি যতজনের মুখে শুনলাম একটু আগে পর্যন্ত, যত বিজেপির নেতারা আছে তারা একটাই বলছেন, তুলসী মঞ্চ ভেঙে দিয়েছে, তারা লুঙ্গি পড়েছিল। আমি এই কথাগুলোকে একটু কোনোভাবেই আমি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাইছি না। আমি সাম্প্রদায়িকতার বিষয় উঠে আসে এমন প্লিজ কোনো কথা বলবেন না। আমি সাম্প্রদায়িকতার কোনো কথা বলছি, আমি বলতে চাইছি এরা কিভাবে জিগির তুলছে, মানুষের মধ্যে কিভাবে রোমহর্ষক পরিস্থিতি একটা সৃষ্টি করার চেষ্টা করছে। বলছে যারা লুঙ্গি পরা তাদের পরিধান দেখে নাকি বুঝতে পারছে তারা কোন সম্প্রদায়, এবং সেই সম্প্রদায় নাকি শুধু আক্রমণ চালাচ্ছে। তার মানে এইভাবে কি দাগিয়ে দেওয়া যায়, যেটা আপনি একটু আগে বললেন যে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা কি তার চেহারা দেখলে বলে দিতে পারি? এইটা কি কোনোভাবে কোনো সময় সম্ভব? ইজ ইট পসিবল? কিন্তু পুলিশ কেন এত অসহায়? পুলিশ কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে? বলছে ইট বৃষ্টি হচ্ছে ছাদের থেকে। তার মানে ছাদ থেকে যখন ইট বৃষ্টি হচ্ছে এবং সিসিটিভি গুলোকে ভেঙে দেওয়া না সুস্মিতা দি, দেখুন আমার চিন্তার বিষয়টা আরো অনেক বেশি গভীরে রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত টিভি বাংলা শব্দ কাটাকাটি অনুষ্ঠানে। সুস্মিতা দি, সংক্ষেপে। আমি একটা কথা শুধু বলছি, যে ইট বৃষ্টি হচ্ছে কিংবা সিসিটিভি ফুটেজ গুলো যাতে না থাকে, সেই সিসিটিভি গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তাহলে এইটা প্রি প্ল্যান্ড, পরিকল্পিত? তাহলে সেটা যদি প্রি প্ল্যান্ড হয়ে থাকে, তাহলে রাজ্যের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করে? রাজ্যের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে কেন কোনো খবর থাকে না? রাজ্যের একটা দোকানকে বসানো কেন্দ্র করে যদি আজকে এই পরিস্থিতি দাঁড়ায়, আর তার থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যদি হুঙ্কার ছাড়ে যে আমি বিধানসভা কালকে হতে দেব না, বিধানসভা মুলতুবি হয়ে যাবে, বিধানসভা কালকে হতে দেব না, এই হুমকি দেয়, তার মানে কি আমাদের দেশের বিধানসভা আর লোকসভা কি ধর্মের দ্বারা পরিচালিত হবে? যে সেখানে ধর্ম ঠিক করে দেবে যে বিধানসভাটা চলবে কিনা, কিংবা লোকসভাটা চলবে কিনা, কিংবা লোকসভায় বিধানসভায় শুধু ধর্ম নিয়েই আলোচনা হবে? ভারতবর্ষের আর অন্য কোনো সমস্যা নেই? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিল্প, মানে রোজগার, মানুষের কোথা থেকে রোজগার আসবে? আমি বুঝতে পেরেছি। আমি ঠিক এই জায়গায় সরাসরি জয়দেব বাবুর কাছে যাব। জয়দেব বাবু, দেখুন আমার চিন্তাটা আরো অনেক বেশি গভীরে। আমি কেন বলছি গভীরে একটু বোঝার চেষ্টা করবেন। দেখুন, একদিকে পুলিশ প্রশাসনের দিকে যখন সরাসরি আঙুল তোলা হচ্ছে, বিজেপির পক্ষ থেকে তোলা হচ্ছে, কংগ্রেসের থেকে তোলা হচ্ছে, এবং আমরাও বলছি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, কিন্তু আমার তার থেকেও বেশি চিন্তা হচ্ছে যে যখন বিজেপি নেতা আমাদেরকে বলে দিচ্ছেন যে হিন্দু মুসলমান কেন আমরা আলাদা করে বলছি না, তার মানে কোনো এক জায়গায় বিজেপির ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে আদিবাবুকে যখন আমি প্রশ্ন করছি তখন আদিবাবু বলছেন বিজেপির কাউকে না ডাকতে। তার মানে হিন্দু মুসলমানের ব্যাখ্যা করলে পরেই বিজেপিকে আমরা ডাকতে পারবো, নইলে ডাকতে পারবো না, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, পরবর্তীকালে যদি বিজেপি কোনোভাবে এই রাজ্যে আসে, তাহলে সংবাদ মাধ্যম কোন খবর দেখাবে, কোন খবর দেখাবে না, সেই ডিক্টেটরশিপও চলবে। প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে আপনারা যে আলোচনা করছেন সেই আলোচনার সারবত্তা হচ্ছে এই পরিস্থিতিতে কি করা উচিত। আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, রাজনীতির ছাত্র হিসেবে এইটুকুই বলবো, এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রীর পদ থেকে অপসারিত করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করা হোক। তার কারণ, একাধারে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, এবং তিনি যথেষ্ট বয়সের ভারে বারবার আমরা দেখছি পুলিশের সঙ্গে যে কোঅর্ডিনেশন বা পুলিশকে যে ইনস্ট্রাকশন দেওয়া, যেভাবে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, সেক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। পুলিশ মন্ত্রী হিসেবে তার ভার বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে পৌঁছচ্ছে এবং তিনি অস্বীকারও করতে পারবেন না।
যে কোনো ইস্যুতেই। তো এই অবস্থাতে একজন দক্ষ প্রশাসক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করাটা আশু প্রয়োজন, যদি 2026-এর আগে বাংলাকে রক্তাক্ত করার যে চক্রান্তকারীরা রচনা করেছে, এটা তো সবে শুরু, কলির সন্ধে, এখনো অনেক বাকি। ট্রেলার দেখছেন, ক্লাইম্যাক্সে পৌঁছতে পৌঁছতে বাংলায় আগুন জ্বালিয়ে দেবে। যারা ক্ষমতায় আসতে চায় বিভিন্ন রাজ্যে যদি দেখেন, আপনারা নাই দেখাতে পারেন, আপনারা নাই বলতে পারেন, আপনাদের সমগোত্রীয়রা বলার জন্য মুখিয়ে আছে, তারা সন্ধ্যেবেলায় সব চ্যানেলে আপনি যেটা বলতে চাইছেন না সেটা তারা বলছে, মানুষকে খাওয়াচ্ছে, বিজেপিও খাওয়াবে, এবং বাকি চ্যানেলরা যারা পাচ্ছে, গদি মিডিয়া, তারা সমুচ্চারে এটাকে ইস্যু করবে। এবং আপনি না বললেও এই খবরটাকে আপনি ওই ইস্যু থেকে ডিস্ট্রাক্ট করতে পারবেন না, কারণ বাকি আপনার সমগোত্রীয় যারা, তারা কিন্তু এটাকে পুরোপুরি প্লান্ট করবে, এবারে আপনি একা রুখতে পারবেন না। এবার দ্বিতীয় কথা হচ্ছে এই মহেশতলার জায়গাটা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা পারবো কি পারবো না কেউ আগে থেকে কিছু বলতে পারে না। স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আগে থেকে কেউ বলতে পারেনি যে স্বাধীনতা এই ভারতে আসবে, কিন্তু দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে ট্রাইপি বাংলা শেষ অবধি চেষ্টা করেছে। না, আমি পার্সোনালি আপনাকে হার্ট করার জন্য বা আপনার ইগো হার্ট করার জন্য বলিনি। আমি বলতে চাইছি যে আপনার সমগোত্রীয় যারা, তারাও যদি এই দায়িত্বটা পালন করতো তাহলে ব্যাপারটা আখেরে লাভ হতো। কারণ হচ্ছে এট এ টাইম বাকিরা যদি একসুরে কথা বলে, আপনার স্বরটা চাপা পড়ে যাবে। সেই জন্য বলছি যে আপনার স্বরে স্বর না মিললে সেটা কোরাপ হবে না, সেই জন্য বলা যে আপনার স্বরটাকে দাবিয়ে দিয়ে বাকি স্বরগুলো উচ্চ স্বরে বাজবে। এবারে হচ্ছে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহেশতলা, এই পুরো ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনায় কিন্তু মাঝে মাঝে এই রকম কিছু কিছু ঘটনা উত্তরপ্রদেশের মতন, গুজরাটের মতন, বিহার কেরলের মতন বিক্ষিপ্তভাবে ঘটে, সেটা সাম্প্রদায়িক হোক, গোষ্ঠী দ্বন্দ্ব হোক, ঘটে। কিন্তু সেখানে পুলিশের ম্যানেজমেন্টটা এতটা দূর পর্যন্ত মুর্শিদাবাদ আফটার মহেশতলা যায় না। এই যে পুলিশের ভাঙড়ের ঘটনাও ভুলে যেতে পারি না, ভাঙড়ের ঘটনাও ভুলে যেতে পারি না, রাইটলি সেড। আমি এটাই ইঙ্গিত করতে চাইছি যে এত দূর পর্যন্ত যারা প্ল্যান করছে, আমরা দেখেছি মুর্শিদাবাদ, ভাঙড়, এভরিথিং ওয়াজ প্ল্যান্ড, বিফোর প্ল্যান্ড ছাড়া মব ওরিয়েন্টেশন, মব মুভমেন্ট এত তাড়াতাড়ি হতে পারে না, যেখানে একটা পুলিশ প্রশাসন নিজেকে অসহায় করে ফেলে, পুলিশ প্রশাসন যেখানে নিজেকে অ্যাকনলেজ করছে আমরা অসহায়, হেল্পলেস। তার মানে কত বড় ভাবে মব মোবিলাইজেশন করার পেছনে কনস্পিরেসিটাকে বিল্ড আপ করা হচ্ছে। এই যে টোটাল একটা নেক্সাস কাজ করছে, এই নেক্সাসটাকে রোখার জন্য 24/7 একজন পূর্ণ পুলিশ মন্ত্রী হিসেবে থাকা দরকার। 2026-এর আগে যদি বাংলাকে চক্রান্তকারীদের চক্রান্ত থেকে রুখে দিয়ে বাংলাকে শান্ত করে যেতে হয়, আর যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী সবকটা ডিপার্টমেন্ট সামলান, তাতে এই নেগলিজেন্সি, এই ল্যাগটা হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী কোথাও ব্যস্ত আছেন পুলিশের তরফ থেকে, কিন্তু পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, বা দেরি হচ্ছে, কোঅর্ডিনেশন করতে দেরি হচ্ছে, তার আরো অন্যান্য মিটিং কাজ আছে, এবং পুলিশরাও ইতস্তত করছে এইরকম ছোট ছোট ইস্যুতে তারা সিএম কে ডিস্টার্ব করবে। আমি বুঝতে পেরেছি। সেই জায়গা থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে পুলিশ মন্ত্রী, দক্ষ প্রশাসক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হোক। এই চক্রান্তকারীরা দ্বিতীয় দিন থেকে এরকম আর দ্বিতীয় ইনসিডেন্ট হবে না। আর যদি না হয়, আপনি এরকম ঘটনার জন্য তৈরি থাকুন, আপনি যতই এটাকে সাপ্রেস করবেন, কিন্তু এই ঘটনা আরো মাথা চাড়া দেবে বাংলা। আমি বুঝতে পেরেছি। আমি এখানে সরাসরি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, দেখুন, কে কোথায় কোন মন্ত্রিত্ব পদে বসবেন সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে জয়দেব বাবু বলতেই পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটি জায়গাতে, সকাল 12টা থেকে দুপুর 12টা থেকে যখন যে ঘটনা শুরু হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে সন্ধে ঠিক 7:37 বাজে, এখনো পর্যন্ত সেই ঘটনাকে সামাল দেওয়া যায় না। মনোজ ভার্মাকে ঘটনাস্থলে আসতে হয়, এডিজি দক্ষিণবঙ্গকে সেখানে ঘটনাস্থলে আসতে হয়, পুলিশকে রীতিমতো রক্তে মাখা হয়ে যায় তাদের উর্দি, এবং তার সঙ্গে সঙ্গে তারা শান্তির বার্তা দেখানোর জন্য রুমাল দেখাচ্ছেন সাদা। আমি বলছি, এটা সত্যিই কি কাম্য ছিল বাংলার জন্যে? দেখো, তোমাকে একটা কথা বলি, ছোটবেলায় বোধহয় তুমি ওই
চাবি দিতে না কোনো গাড়ি, ছোট যখন মেলা থেকে আমরা কিছু নিয়ে আসতাম খেলার গাড়িগুলো, দেখবে চাবি যতটুকু দেবে গাড়িটা ঠিক ততদূর যাবে। এবার চাবিটা যতটা দেয়া রয়েছে তারপরে তো সেই গাড়িটি আর যাবে না। এবার পুলিশের প্রশাসনের চাবিটি যার কাছে রয়েছে তিনি যদি চাবিটা একটা পর্যায় অবধি রেখে ছেড়ে দেন যে চাবিটা এদিকেও চলে আসুক, মানে চাবিটা খুব বেশি অনেক স্পিডে গাড়িটা না যাক, আবার গাড়িটা একটু যেন কন্ট্রোলে থাকে, যেটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ভাষায় বলে চেকস অ্যান্ড ব্যালেন্স, নিয়ন্ত্রণ এবং ভারসাম্য। তার মানে এর মধ্যে পড়ে গেছে পুলিশ, লিটন হালদার থেকে শুরু করে যাদের অবস্থা ঊর্ধ্বধারী শুধু। এবার এই ধরনের মেটিয়াবুজ বলো, রবীন্দ্রনগরে দুটো দোকানকে বসাকে কেন্দ্র করে যদি এত বড় চেহারা নেয় অঞ্জন, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি এরপরে নিউটন বলে যে ব্যক্তিটার খবর গতকাল করেছিলে, বাংলাদেশেও আইন শৃঙ্খলার পরিস্থিতি একই রকম, ভারতবর্ষটা একই রকম। আমি যেন কোথাও গিয়ে এই ছায়াটা দেখতে পাচ্ছি। আবারও আমি সিরিয়াস নোটে বলছি যে কোথাও গিয়ে যদি নিউটন দাসের মতো লোকজন এসে নিউটনের মতো লোকজন এখানে আসে এবং গুলশান কলোনি তৈরি হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, যে কোনো বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী হিসেবে যদি বসানো হয় তাতে কোনো কাজ হবে না। এবং বিরোধী দলের কণ্ঠস্বর যদি মি করে হয়, মিউ মিউ করে, তাহলে সেই কণ্ঠস্বর তো পৌঁছয় না। জন আন্দোলন কোথায়, জননেতা কোথায়? তাহলে এই ধরনের পুলিশ একটা ছোট্ট ঘটনাকে কন্ট্রোল করতে পারছে। জননেতা কোথায় জিজ্ঞেস করলেন তো সুকান্ত বাবু, জননেতা কোথায় জিজ্ঞেস করলেন না? আমি আরো একবার বক্তব্যটা শোনাবো কৌস্তব বাগচির। জননেতা কোথায় শুনতে পাবেন, দেখুন কৌস্তব বাগচি কি বলছেন। কিসের গোষ্ঠী সংঘর্ষ বলছেন? মুসলমানেরা হিন্দুদের মারছে এটা বলুন না, কিসের গোষ্ঠী সংঘর্ষ? এইগুলো তো আপনাদের দোষ। গোষ্ঠী সংঘর্ষ কিসের? কিসের গোষ্ঠী? হিন্দুরা আক্রান্ত হচ্ছে এটা বলতে আপনাদের কষ্ট হয়? হিন্দুদেরকে আক্রান্ত হতে হচ্ছে এটা বললে কষ্ট হয়? গোষ্ঠী সংঘর্ষ, এটা গোষ্ঠী সংঘর্ষ? বাংলার মানুষ জানুক, বাংলার মানুষকে জানতে দিন যে আপনাদের মতন কিছু মিডিয়ায় খবর চাপা দিতে দিতে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। গোষ্ঠী সংঘর্ষ, ওটা বাংলা জুড়ে আজকে হিন্দুরা আক্রান্ত হচ্ছে আর আপনারা গোষ্ঠী সংঘর্ষ বলে চালিয়ে দিচ্ছেন। বা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, তার পুলিশ ধামাচাপা দিতে ব্যস্ত, আর এই কিছু মিডিয়া তারা গোষ্ঠী সংঘর্ষ বলতে ব্যস্ত। লজ্জা হওয়া উচিত আপনাদের। হিন্দুরা আক্রান্ত হচ্ছে, যদি না বলতে পারেন দেখাবেন না এই খবর। গোষ্ঠী সংঘর্ষ বলে মানুষজনকে বিভ্রান্ত করবেন। শুনতে পেলেন সুকান্ত বাবু জননেতা কি করছে? দেখো, এই জননেতা দল বদলু বলে কোড আনকোড বলে উনি কেস করতে পারে আমার নামে, কোনো অসুবিধা নেই। দল বদলুদের কথায় আমি খুব একটা গুরুত্ব দেই না অঞ্জন। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যারা শুধুমাত্র টিভি শোতে থাকে, যারা পথে ঘাটে থাকে না, তারা শুধু পুলিশকে দায় দিতে পারে। আমি আবারও বলছি, হিন্দু মুসলিম করা ঠিকই হতে পারে, হিন্দুকে যদি মার খায় তাহলে তারও প্রতিবাদ হওয়া উচিত, মুসলিম মার খেলেও প্রতিবাদ হওয়া উচিত। সেখানে প্রশাসনের কোনো হিন্দু মুসলিম কোনো জায়গা থাকা উচিত নয়। কিন্তু আমি আবারও বলছি অঞ্জন, তুমি চাবিতে যদি পুরোটা চাবি না দাও, সেই গাড়ি বেশি দূর যাবে না। ওপর থেকে নির্দেশ থাকলে, আমি জয়দেব বাবুর কথা এটা সমর্থন করতে পারলাম না, অন্য কেউ এসেও তো সেই চাবিটা একটা জায়গা অবধি সীমাবদ্ধ রেখে দেবে। কারণ পুলিশকে তো তার কাজই করতে দেওয়া হচ্ছে না। পুলিশকে, এখানে যদি আমি একটা কথা বলি হয়তো আমার নামে কেস হয়ে যাবে, আমি ওটা বলতে চাইছি না। পুলিশকে ঠিক ওইভাবেই বলা যেতে পারে যেন ঠুটো জগন্নাথ, এটা বললে আমি কেস খাবো না। থ্যাংক ইউ। আমি এখানে দীপজ্যোতি বাবুর কাছে যাব। দীপজ্যোতি বাবু, কি হচ্ছে? সুকান্ত বাবু বলছেন যে ঠুটো জগন্নাথ। আমরা দেখতে পাচ্ছি 12টা থেকে শুরু করে এখনো পর্যন্ত 7:41 বেজে যাচ্ছে, এখনো পর্যন্ত আমার কাছে আপডেট এলো না যে সেখানে ঘটনা অন্তত থামানো গিয়েছে। আমি বলছি, গোষ্ঠী হোক বা বিজেপির ভাষায় হিন্দু মুসলমান হোক, যাই হোক না কেন, প্রশাসনিক স্তরে ল্যাক না থাকলে পরে এই ঘটনা ঘটতে পারে না। এবং উর্দিধারী একজন মানুষ, তিনি রক্তে মাখা হয়ে যাচ্ছে তার উর্দি, তিনি শান্তির বার্তা দেখানোর জন্য সাদা রুমাল দেখাচ্ছেন, এবং ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি একদল দুষ্কৃতী সরাসরি ইট বর্ষণ করছেন পুলিশের ওপর, আর পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমত বলি যে পুলিশ মন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই, কিন্তু এখানে যতগুলো ঘটনা আপনারা দেখাচ্ছেন এবং যেগুলো ঘটছে সেগুলো কোনোটা সবটাই নিন্দাজনক, সে যেই করে থাকুক। আমি কিছুক্ষণ আগে কিছু কিছু মিডিয়া থেকে যেগুলো দেখলাম যে পুলিশ এখন অবধি কয়েকজনকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করলে সবকিছু হয়ে যায়। দীপজ্যোতি বাবু, অ্যারেস্ট কখন হয়েছে জানেন?
অ্যারেস্ট কখন হয়েছে? দুপুর 12টায় শুরু হয়েছে, আমরা যখন বিকেল 5টায় খবর করছি তার ঠিক 10 থেকে 15 মিনিট বাদে অ্যারেস্ট হয়েছে, যদি আমরা খুব ভুল না করি। দেখুন, পুলিশ ওখানে টিয়ারে গ্যাস ছুঁড়েছে, পুলিশ সেখানকার পরিস্থিতি সামাল দিতে চেষ্টা আর বারবার করেছে। খেলা হওয়া পুলিশ বলছে খেলা হচ্ছে, কি বলবেন? দেখুন, খেলা হচ্ছে এগুলো। কে কি বক্তব্য রাখছে, কে কি বক্তব্য নয়, কোনো নেতা নয়, কোনো নেতা নয়, একজন পুলিশ প্রশাসনের ভূমিকায় যিনি রয়েছেন, একজন ঊর্ধ্বধারী পুলিশ বলছেন খেলা হচ্ছে। আইনগতটা আইনভাবে হবে, আইনটা আইনভাবে হবে। আমি এখানে রাজনৈতিক কর্মী হিসেবে এটা বলতে পারি যে পুলিশ যেটা করছে, যদি সেখানে স্ট্রংভাবে অ্যাকশন নেওয়া উচিত, সেটা অবশ্যই সেখানে পুলিশের অবশ্যই সেখানে নেওয়া উচিত, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু একেবারে এই বিষয়গুলো যা দেখাচ্ছে পুলিশ আক্রান্ত হচ্ছে, সেটাও কখনো কাম্য নয়। যারা করেছে আমি প্রত্যেককে স্পষ্টভাবে জানাতে চাই, অনির্বাণদা কিছু বলতে চাইছেন, অনির্বাণদা কিছু বলতে চাইছেন, যথাযথভাবে এখানে অনির্বাণদা বলুন, অনির্বাণদা বলুন। সে যেই করুক। আমি একটা প্রশ্ন করছি দীপজ্যোতি বাবুকে, অনুব্রত গ্রেপ্তার হওয়া উচিত না উচিত না? হ্যাঁ অথবা না উত্তর দেন। তাহলে আপনি বলুন, বিজয় শাহকে গ্রেপ্তার হওয়া উচিত কি উচিত না? না না, কি আশ্চর্য! আমি আপনাকে মধ্যপ্রদেশের বিজয় শাহ তো মধ্যপ্রদেশের, আপনি বাংলার কথা বলুন। বিজয় শাহর বিরুদ্ধে কোর্টের নির্দেশে মামলা হয়েছে। বিজয় শাহর বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নেয়নি, অন্যায় করেছে, তাকে ঘাট ধরে জেলে ঢোকানো উচিত। অনুব্রতকে গ্রেপ্তার করা উচিত কি উচিত নয়? হ্যাঁ অথবা না? সেটা সাবজুডিসের আন্ডারে পড়ে, এটা আমি সাবজুডিসের আন্ডারে পড়ে। আপনি কি জানেন, আমরা যখন খবর করছি, আমরা যখন খবর করছি দীপজ্যোতি বাবু, আমরা যখন খবর করছি তখন এই অনুপ্রবেশ হিসেবে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে, এই শব্দটাই আমার ব্যবহার করতে হচ্ছে, অনুপ্রবেশ। কেন অনুপ্রবেশ বলুন তো? তার কারণ অনুব্রত মণ্ডল পেছনের দরজা দিয়ে পুলিশের কাছে যাচ্ছেন, অনুপ্রবেশকারীদের মতো। কখন সেটা পুলিশের মতো পদক্ষেপ নেবে, আমি আসছি, অনির্বাণদা বলুন, আমি আসছি, সুস্মিতা দি আপনার কাছেও আসবো। পুলিশ সেটা পুলিশের মতো করে পদক্ষেপ নেবে। হ্যাঁ অনির্বাণদা বলুন, অনির্বাণদা শেষ করুন। আমি বলছি অনুব্রত গ্রেপ্তার হওয়া উচিত কি উচিত নয়, হ্যাঁ অথবা না দীপজ্যোতি বাবু বলুন। সমস্ত দর্শক শুনছে, তারা শুনবে, তাহলে জানবো যে হ্যাঁ সততা আছে। উনি একজন রাজনৈতিক কর্মী, তা ওনার যে পলিটিক্যাল অনেস্টি থেকেই উনি বলুন, অনুব্রতর এতদিন গ্রেপ্তার হওয়া উচিত ছিল কি ছিল না, আর এখন গ্রেপ্তার হওয়া উচিত কি উচিত না? সেটা তো কোর্টের অর্ডারের ভিত্তিতে সেটা হবে। না, আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতে পারছেন কিনা সেটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট। আমি এখানে সরাসরি একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি, আমি সবাইকে এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। বুঝতে পেরেছি, আমি এখানে সরাসরি সুস্মিতা দিকে কাছে যাবো। সুস্মিতা দি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। সবচেয়ে বড় কথা হচ্ছে দিবজ্যোতি বাচ্চা ছেলে, আমি জানি ও হ্যাঁ কিংবা না তো উত্তর দিতে পারবে না, কেন ও তো দলটা করে, ওরও কিছু বাইন্ডিংস আছে। তা যাই হোক, আজকে যে বিষয়টা হয়েছে, দেখুন 12টা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে এতগুলো গাড়ি পোড়ানো হচ্ছে, পুলিশ নিজে মার খাচ্ছে, যখন দেখছে টোটালি ঘটনাটা আউট অফ কন্ট্রোল, তখন পুলিশের কিন্তু এই জায়গায় সত্যিকারের সক্রিয় হওয়া উচিত ছিল। আর জয়দেব বাবু যে কথাটা বললেন, আমি জয়দেব বাবুর সাথে কিছুটা সহমত, কিছুটা অসহমত। তার কারণ হচ্ছে, আমি কোন বন্দ্যোপাধ্যায় হবে না মুখার্জি হবে না চ্যাটার্জি হবে আমি জানি না, কিন্তু সর্বক্ষণের একটা পুলিশ মন্ত্রী থাকা দরকার। কারণ মুখ্যমন্ত্রী বিভিন্ন কাজে থাকে, মুখ্যমন্ত্রীর সাথে সবসময় তো কোঅর্ডিনেশন বজায় রাখতে পারে না। আজকে পুলিশের যে অসহায় অবস্থা, পুলিশ মানুষকে কি বাঁচাবে? সাধারণ মানুষকে আগামী দিনে পুলিশকে রক্ষা করতে হবে। বর্তমানে পুলিশের যা অবস্থা, আজকে পুলিশ যেভাবে অসহায় অবস্থায় রক্তে মাখা ড্রেস নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে, তারা নিজেদের রক্তারক্তি হয়ে যাওয়ার পরও তারা একটা বিবৃতি দিতে পারে না। তার মানে সেই সাধারণ মানুষদের, সাধারণ নাগরিকদের এগিয়ে আসতে হবে পুলিশকে রক্ষা করার জন্য। বেশ বেশ বেশ, আমি এখানে সরাসরি আলিবাবুর কাছে যাবো। কেউ আমার কাছে বাড়তি সময় চাইবেন না, একদম আমার কাছে সময় নেই, আমি আলিবাবুর কাছে যাবো। আলিবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। মহেশতলার ঘটনা পরিষ্কার করে বলে দিচ্ছে, রাজ্য সরকার ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তার পদত্যাগ করা উচিত। আগামীকাল মাননীয় শুভেন্দু অধিকারী, বিরোধী দল নেতা, তিনি বিধানসভা অচল করবার কথা বলেছেন। সত্যিই তো সাধারণ একটা সমস্যা, এরা এত বড় জটিল করলো, পুলিশ মাইর খেলো, পুলিশ গাড়ি ভাঙচুর হলো, সাধারণ মানুষের বাইক ভাঙচুর হলো, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, এলাকার মানুষ আজকে নির্বাক হয়ে গিয়েছে, বাংলার মানুষ আজকে নির্বাক হয়ে গিয়েছে। সেই কারণে রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করা উচিত। সেই দাবি নিয়ে আগামীকালকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের বিরোধী দলের সমস্ত এমএলএরা তারা প্রতিবাদ করবে, অবশ্যই প্রতিবাদ করবে মহেশতলার ঘটনাকে কেন্দ্র করে। তবে আমি আবার একবার একটা কথা বলতে যাচ্ছি যে আজকের ঘটনা কোনো গোষ্ঠী সংঘর্ষ ছিল না। আজকের ঘটনা পরিষ্কার করে
তুলসী তলাতে আক্রমণ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, মন্দিরের পবিত্রতা নষ্ট করা হয়েছে। নিশ্চিত রূপে আজকে এটা একটা সাম্প্রদায়িক ঘটনা বলে আমরা বলবো, অবশ্যই বলবো এটা একটা সাম্প্রদায়িক ঘটনা। রাজ্য সরকার এই ঘটনা মানে রুখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, রাজ্য সরকারের পদত্যাগ চাচ্ছে। বেশ, আমি আবারও বলছি, ডিসক্লেমার দেওয়া থাকে আমাদের শব্দের কাটাকাটি অনুষ্ঠানে, যে কোনো বক্তা যে কোনো কিছু বলতে পারে, বাক স্বাধীনতা রয়েছে, কিন্তু সেই স্বাধীনতার মধ্যে আমরা হস্তক্ষেপ করতে যাব না। কিন্তু এটাও প্যারালালি সত্যি, যে কোনো বক্তার যে কোনো বক্তব্য তার নিজস্ব। আমি ঠিক এই জায়গা থেকে সরাসরি চলে যাব দীপজ্যোতির কাছে। দীপজ্যোতি, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখুন, আজকে দিদিভাই আমাকে বললো বাচ্চা ছেলে, ঠিক আছে, উনি মনোরঞ্জন পাত্রের হয়তো কেসটা ভুলে গিয়েছেন। সেই সময় আনন্দমার্গের সন্ন্যাসীদের কেসটা, তারপর নন্দীগ্রাম, এরকম বলতে বলতে ভুরি বড়বাজার কাণ্ড, বলতে বলতে ভুরি কাণ্ডে পুলিশের ব্যর্থতা যদি এখন তুলে ধরা হয়, তাহলে হয়তো ওনাকে এখন খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, এখানে সরাসরি যেটা বক্তব্য যে পুলিশ যেটা করবে সেটা আমার মনে হয় সেখানে পুলিশের আগেও যেখানে স্ট্রংভাবে অ্যাকশন নিয়েছে এখানেও নিবে, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। আমাদের রাজ্য পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা পদত্যাগের দাবি কথা বলছেন, তার আগে সেখানে বিজেপি স্টেটের রুলসে যারা স্বরাষ্ট্র দপ্তর চালাচ্ছে সেখানে গিয়ে তাহলে প্রশ্নগুলো করুন, তারপর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দিকে আঙুল তুলবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যথেষ্ট তৎপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রিত্বে, এবং আমরা আস্থা রাখছি যে এখানে যে দোষী করেছে, কোনো এখানে ধর্মের ভিত্তিতে কিছু হয় না, এখানে কোনো কিছু ভিত্তিতে হয় না, সে যেই দোষী হোক সেখানে তাকে সরাসরিভাবে সেখানে অ্যারেস্ট করা হবে। এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা এইভাবে আক্রমণ করতে আছে তাদেরকে একটাই বলবো, আবারও বলছি, বিজেপি রুল স্টেটগুলোকে দেখুন, তারপর আগে পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলুন, ঠিক আছে? এ রাজ্যের বুকে সাম্প্রদায়িকতার লড়াই হয় কিনা আমি শুধু একটা কথা বলতে চাই। দীপজ্যোতি বলল যে আজকে আনন্দমার্গী থেকে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো আমাদের সাথেই ঘটেছে, তা আমাদের থেকে ভালো কেউ জানে না, আমার এখানে পালাতে হবে না তার জন্য। বেশ, আমি এগুলোর মধ্যে যেতে চাইছিলাম। আমি এখানে সরাসরি হচ্ছে অনির্বাণদা, আমার 1 মিনিট সময় শুরু হবে এখন। শুধুমাত্র একটি প্রশ্ন সংযোজন করে দেখুন, এই জায়গায় বাংলার ক্ষেত্রে সত্যি সাম্প্রদায়িকতার কিছু বিষয় হয় কিনা আমরা জানি না, কিন্তু একটি জায়গা আমাদেরকে ভাবায়, যখন ওবিসি সংরক্ষণ নিয়ে একেবারে এর দিকে সারি ধরে কোনো এক নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের নাম পাওয়া যায়। অনির্বাণদা, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। প্রশ্নটা আরেকবার বলো। প্রশ্নটা হচ্ছে যে সাম্প্রদায়িকতার কথা বলা হয়, যে এখানে সাম্প্রদায়িকতার কিছু বিষয় আছে কি আছে না, আমরা এগুলোর মধ্যে যেতে চাইছি না, কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হয় যখন ওবিসি সংরক্ষণ নিয়ে, এবং ওবিসির তালিকার মধ্যে একেবারে প্রথম সারিতে কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষ, নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের নাম পাওয়া যায়। এই জায়গাটাই সব থেকে বড় প্রশ্ন, এই জায়গাটাই সব থেকে বড় খটকা। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। না, ওবিসি ব্যাপারটা তো সম্পূর্ণ অন্য আলোচনা, তোমার 1 মিনিটে এটা হবে না। এটা একদম তোমাকে ওই সাচার কমিটি, রঙ্গনাথ কমিটি থেকে শুরু করে পরপর যেতে হবে, তার আগে 93 আইন, সুপ্রিম কোর্টের অর্ডার, সব মিলিয়ে মিশিয়ে আলোচনাটা করতে হবে। এটা 1 মিনিটে এইভাবে ওবিসি নিয়ে আলোচনা হবে না, তোমাকে এর জন্য অন্য একটা এপিসোড করতে হবে এটা। আর দীপজ্যোতি যেটা বলছিল, আমি একটা কথা বলি, নন্দীগ্রামে কে কি করেছে ওটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। তখন শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, তাদের ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে বলেছেন। সিবিআই রিপোর্টও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। আর আনন্দমার্গী দীর্ঘদিন কেস চলেছিল, কেউ সাক্ষী দিতে যায়নি। এটা বোধহয় ও বাচ্চা ছেলে এতটা ইতিহাস জানে না, জেনে নেওয়া অন্তত উচিত। আর পুলিশ সব ক্ষেত্রে ব্যবস্থা নেয়, আমি সব ছেড়ে দিলাম, পুলিশ ব্যবস্থা নেয় শিক্ষকদেরকে পেটে লাথি মারে, পুলিশ ব্যবস্থা নেয় আরজিকর আন্দোলন যাতে আটকানো যায়, পুলিশ ব্যবস্থা নেয় না যখন অনুব্রত পুলিশের মা বোন উদ্ধার করে। বেশ, আমি এখানে সরাসরি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখো, অনেকদিন আগে একটা সিনেমা দেখেছিলাম, দিল তো পাগল হ্যায়। হঠাৎ করে সেই সিনেমায় অক্ষয় কুমারের উদ্ভব হয়েছিল, মানে ওটা হঠাৎ হয়। পুলিশও কিন্তু এইসব জায়গায় বেশ সুন্দরভাবে ক্লাইম্যাক্সে আসেন এবং ইটপাটকেল খান, কিছুটা কাঁদানে গ্যাস ছুড়ে অন্তত চেষ্টা করেন বিষয়টাকে মিটিগেট করতে। কিন্তু দেখবে, মনে রাখবে যে সৎ ছেলে বলে একটা কথা আছে, ছেলে বা মেয়ে, কোনো সৎ ছেলে মেয়ের প্রতি একটা বাবা মা যেভাবে আচরণ করে আমরা দেখেছি পরিসংখ্যান ঘেটে, সেই আচরণই হচ্ছে সৎ ছেলে মেয়ে মার খাক। তার মানে পুলিশ যদি মারও খায় এসব করতে গিয়ে, কোনোভাবেই কিন্তু তাদের প্রতিহত করতে পারবে না। তোমার মতে, মানে তুমি এই ট্রাইব টিভিতে বারবার দেখাবে
পুলিশ এভাবে দাঁড়িয়ে থাকবে, ইট পাটকেল খাবে, কাঁদানে গ্যাস ছুড়বে, এবং তারপরে তুমি দেখবে কিছু সাধারণ মানুষ তাদের দোকানপাট ভেঙে যাবে। মানে আমি আর বেশি সময় নেব না, সাধারণ মানুষের কিন্তু নিয়ে ভাবার কারো কাছে কিছু নেই, কিন্তু মানে সব দিক দিয়ে গোল খাচ্ছে সাধারণ মানুষ। আমরা বোকা বোকা ভাবে এইভাবে কথা বলবো, পুলিশ প্রশাসন বরাবরই কৃতদাস স্বরূপ আচরণ করে, এই কৃতদাসত্ব ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অঞ্জন, লাস্টের কথাটি, শেষ কথাটি সুকান্তবাবুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটা যদি সত্যি হয় তাহলে আমাদের জন্য এটা অত্যন্ত বড় থ্রেট আমি মনে করি। তার কারণ যিনি রক্ষক তার উপরেই যদি সবথেকে বেশি হামলাগুলো হয় তাহলে আমরা সাধারণ মানুষরা কোথায় যাব? আমি ঠিক এই জায়গায় সরাসরি জয়দেববাবুর কাছে যাবো। জয়দেববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা রেখেই বলছি, ওনার অনেক দায়িত্ব, গুরু দায়িত্ব। পুলিশ মন্ত্রীর দায়িত্বটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি দিয়ে দিন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু নরমপন্থী, একটু 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 আবেগী, কিন্তু রাফ এন্ড টাফ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু কড়া হাতে দমনকারীদের দমন করতে জানেন। উনি শিষ্টের পালন এবং দুষ্টের দমন করতে কিন্তু সিদ্ধহস্ত। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি পুলিশ মন্ত্রী করা হয়, তাতে আখেরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হবে। 2026-এর আগে বিজেপি যেভাবে বিভিন্ন রাজ্যে এই দাঙ্গা ঘটিয়ে, এই বাইপোলারাইজেশন হিন্দু মুসলমান করে ভোট জেতে, সেই চক্রান্তটাই বাংলায় করবে, এবং বাংলায় বিভিন্ন জায়গায় বিজেপি আগুন লাগাবে, এই দাঙ্গার আগুন লাগাবে। সেই জন্য সেই দাঙ্গার আগুনকে নিভিয়ে দিয়ে বাংলাকে শান্ত রাখতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সর্বসময়ের জন্য ওনাকে পুলিশ মন্ত্রী করে দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে বাংলাও শান্তি থাকবে, তৃণমূলেরও মানে ভোট ব্যাংক অক্ষত রাখবে। এবং জয়দেববাবুর আস্থা ভরসার উপর আমরা বিশ্বাস রাখতে পারি কি পারি না সেটা জানি না, কিন্তু জয়দেববাবুর ওপর আস্থা বিশ্বাস তৃণমূল কংগ্রেস হয়তো রাখতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। গতকালও যখন এই বিষয়ে আমি কথা বলেছি, নিউটনকে নিয়ে যখন কথা বলেছি, বারংবার লাভলি খাতুনকে নিয়ে যখন কথা বলেছি, তখন আমরা নিরাপত্তার দিকেই প্রশ্নটা তুলছি। কেন তুলছি জানেন? তার কারণ শেষ বেলায় আমরা, আপনারা প্রত্যেকে সাধারণ মানুষ। আমি যখন এই মুহূর্তে শো করছি তখন আমি সাংবাদিক, কিন্তু যেই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাব তখন আমার একটি আলাদা ব্যক্তিগত পরিচয় রয়েছে। আমি একজন সাধারণ মানুষ। এখানে বসে থাকা প্রত্যেক প্যানেলিস্ট, তাদের প্রত্যেকের রাজনৈতিক একটা পরিচয় থাকতে পারে, কিন্তু তাদের ব্যক্তিগত পরিচয় রয়েছে যে তারা সাধারণ মানুষ। আর শেষ বেলায় যদি সেই সাধারণ মানুষের ওপরই বারংবার এভাবে বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হয় তাদের নিরাপত্তা, তাহলে পুলিশ প্রশাসনের থাকার কি দরকার? পুলিশ মন্ত্রী যেই হন না কেন থাকার কি দরকার? গণতান্ত্রিক অধিকার থাকার কি দরকার? তাহলে তো এই প্রশ্নগুলো আর দরকারই নেই, প্যানেল ডিসকাশনের কোনো দরকার নেই। চলতে থাকুক তাহলে, অন্তত এই প্রশ্ন নিয়ে আজকের এই শো শেষ করছি। আর আপনারাও দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, তার কারণ এই খবরের দিকে পুঙ্খানুপুঙ্খ আমাদের নজর রয়েছে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।